হ্যাঁ শোনো, যেটা বলছিলাম যে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটার নামকরণ কিন্তু একটু আশ্চর্য রকমের, কারণ নামকরণের থেকে আমরা সাবজেক্ট ম্যাটারটা বুঝতে পারি, কিন্তু এই কবিতা থেকে ওয়েস্টমিনিস্টার ব্রিজ সম্পর্কে আমরা কিছু জানতে পারবো না। বুঝা গেছে তো? কিন্তু তা হলেও নামকরণটা থেকে সবচেয়ে যেটা বড় জিনিস জানা যাবে সেটা হচ্ছে যে ম্যাজিক মুভমেন্ট, অর্থাৎ কোন সময়ে তিনি এটা রচনা করেছিলেন সেই সময়কালটা জানা যায়, যার জন্য কবিতার শিরোনামটা কিন্তু এরকম ছিল, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংরেজি সাহিত্য জগতের একজন বড় কবি আর কি। 1798 সালে যে ব্যালট, লিরিক্যাল ব্যালট আর কি, সে লিরিক্যাল ব্যালট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে ইংরেজি সাহিত্য জগতে একটা বিরাট পরিবর্তন হয়। যে পরিবর্তনের পায়োনিয়ার ছিলেন, মানে অগ্রদূত যাকে বলা হয়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ, এবং তাদের এই পরিবর্তনের পদ্ধতিটিকে বলা হয় রোমান্টিসিজম। রোমান্টিসিজম কি না, প্রকৃতি বিষয়ে প্রেম, অর্থাৎ তাদের লেখনীতে প্রকৃতির যে সমস্ত অচেতন বস্তু সেগুলো কিন্তু তাদের লেখনীর দ্বারা প্রাণবন্ত হয়ে উঠেছিল। এবং আমরা ওই রোমান্টিসিজম বলতে নেচার পোয়েম আমরা বুঝি, নেচার পোয়েম মানে নেচার, প্রকৃতি বিষয়ে কবিতা। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নেচার পোয়েম, লুসি পোয়েম বা ড্যাফোডিলস যে অর্থে নেচার পোয়েম, সেই অর্থে কিন্তু আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ নয়। কারণ লুসি পোয়েম বা ড্যাফোডিলসের কবি কিন্তু গ্রাম্য প্রকৃতির চিত্রকে মহিমান্বিত করেছেন, কিন্তু আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় সেই গতানুগতিক পদ্ধতি থেকে তিনি সরে এসেছেন। কেন না, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় লন্ডন, যে কিন্তু বাস্টাল এবং ডিনের ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ হইহুল্লার এবং হট্টগোলের জন্য বৈশিষ্ট্য, তারই সৌন্দর্য বর্ণনা করেছেন। কবি তার বোন ডরথির সঙ্গে অনেক জায়গায় ভ্রমণে গেছেন, নেচার ট্যুর করেছেন। সেই রকম একদিন তিনি যাচ্ছিলেন কোথায় না, সেরিন থেকে ডোভা গামী একটা ঘোড়ার গাড়িতে তারা উঠেছেন ভোরবেলায়। যখন ঘোড়ার গাড়িটা ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে পৌঁছেছে, তখন কবি ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লন্ডন নগরীকে তিনি লক্ষ্য করেছেন। তো সেই দর্শন থেকে, মানে সেই দেখা থেকে কবি বলেছেন তার বোন ডরথি কিন্তু কবিতাটি লিখেছে। কবিতাটিতে কিছু জিনিস যেটা ব্যবহার করা হয়েছে, যেমন হাইপারবোল অর্থাৎ অতিকথন, তারপরে হচ্ছে অ্যানাস্ট্রফি মানে প্রবাদ কিছু ব্যবহার করা হয়েছে, বচন আর কি, তারপরে ইনফ্লেকশান আছে, পার্সনিফিকেশান আছে, এগুলো ব্যবহার করা হয়েছে। আমি যখন পড়াবো তখন কোন লাইনটা কী সেটা বলে যাব। টাইটেল সম্পর্কে আমি বলেছি যে টাইটেল হচ্ছে ম্যাটার, সাবজেক্ট ম্যাটার জানা যায়, কিন্তু এটা সেই অর্থে আমরা বলবো না। তার কারণ হচ্ছে এখান থেকে আমরা কি জানতে পারবো না, ম্যাজিক মুভমেন্ট, অর্থাৎ কোন সময়ের রচনা হয়েছে। বলেছি কত, সেপ্টেম্বর 3 তারিখ নাকি 1802 সালে। কবিতাটা একটা সনেট, আমি সেদিনকে বলেছিলাম। সনেট কাকে বলে? এ সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স উইথ স্পেশাল রিদিম স্কিম। সনেট হচ্ছে 14 লাইন বিশিষ্ট কোনো কবিতা যার বিশেষ ছন্দ একটা থাকে। ইংরেজি সাহিত্য জগতের দু ধরনের সনেট আছে। কি? একটা হচ্ছে শেক্সপিরিয়ান সনেট, আর একটা ইতালিয়ান সনেট বা পেত্রাকান সনেট বলা হয় ওটাকে। পেত্রাকান সনেটের বৈশিষ্ট্য হচ্ছে মোট 14 লাইনকে দুটো পার্টে ভাগ করা হয়, 8 লাইন অক্টেভ আর 6 লাইন সেস্টেট। অক্টেভের পর একটা ফুল স্টপ থাকে, মানে বিরতি, সেটাকে বলা হয় সেজুরা। আর যে লাইন বা যে সেন্টেন্স বা যে ওয়ার্ড
দ্বারা একটা আইডিয়া চেঞ্জ হয়, সেটাকে বলা হয় ভোল্টা। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই সনেটে আমরা পাবো। সনেটে যে বলেছিলাম স্পেশাল রিদিম স্কিম অর্থাৎ ছন্দ, এই সনেটের ছন্দটা কি বলেছিলাম? এ বি বি এ, এ বি বি এ, এটা অক্টেভের। আর সেস্টেটের কি সিডিসি সিডিসি, অর্থাৎ অক্টেভের যেটা ছন্দ সেটা হচ্ছে প্রথম লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল, দ্বিতীয় লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল। মিল মানে প্রোনাউন্সেশন, মানে শেষ ওয়ার্ডের প্রোনাউন্সেশন বা লেটার একই হবে, বুঝা গেছে? আর শেষটের বলে দিয়েছি এক লাইন ছাড়া হবে, মানে একটা লাইন ছাড়া পরের লাইনের সঙ্গে মিল, মাঝখানে একটা লাইন করে বাদ, বুঝা গেছে? এবারে আমরা কবিতাটা আলোচনা করতে পারি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, দ্য পোয়েট is surprised by the natural beauty of the London city in the early hour of the morning. সকালবেলা লন্ডনের সৌন্দর্যে কবি অভিভূত হয়ে এই লাইনটা তিনি বলেছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবী এর থেকে আর ভালো সুন্দর হতে পারে না। দিস ইজ দ্য এক্সাম্পল অফ হাইপারবোল, মানে অতিকথন, মানে আমরা বাড়িয়ে বলে, কবিটাকে বাড়িয়ে বলেছি, সেটাকে হাইপারবোল বলা হচ্ছে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, দ্য পোয়েট কনসিডার এ পারসন এ ডাল who does not enjoy the majestic beauty of the London standing, অর্থাৎ কবি ওই ব্যক্তিকে ডাল বা নিরস মনের মানুষ মনে করেছেন যে এরকম সৌন্দর্য উপভোগ না করে অতিক্রম করে চলে যাবে। এ সাইড সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই দৃশ্যটা কি না খুব হৃদয়গ্রাহী, মহিমান্বিত দৃশ্য। দিস সিটি নাও ডুথ মিনস কি বলেছিলাম? ডাচ। দিস সিটি নাও ডুথ লাইক এ গার্মেন্ট, শহরটি এখন কি করেছে না সেজেছে, পোশাক পরে আছে। কি পোশাক না ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য। সাইলেন্ট বা নীরব, মুক্ত। কেন সাইলেন্ট বার কেন না? ডিন অ্যান্ড বাসল হ্যাজ নট ইয়েট স্টার্ট, অর্থাৎ কলকারখানা, যানবাহন, ভেহিকলস নাকি দ্য ডোমেস্টিক অ্যাক্টিভিটিস অফ দ্য সিটি অফ দ্য লন্ডন হ্যাভ নট স্টার্টেড ইয়েট, এখনও শুরু হয়নি। সো ইট ইজ সাইলেন্ট। আর বেয়ার কেন না যেহেতু ওই যানবাহন কলকারখানা শুরু হয়নি, যার জন্য কী হচ্ছে এয়ার স্মোকলেস। দ্য পোয়েট কুড সি এভরিথিং ফ্রম ফার ডিস্টেন্স, everything of the every natural phenomenon of the city of the London could be seen easily from far distance. Ship towers, domes, theatre and temples lie. জাহাজ, চূড়া, গম্বুজ, থিয়েটার, মন্দির এগুলো কি আছে না নীরব এবং মুক্তভাবে বিস্তৃত। কবি এদেরকে দেখতে পাচ্ছেন। শিপ তো জানো, শিপ মানে জাহাজ, আর টাওয়ার্স চূড়া, ডিফারেন্ট টাওয়ার্স অফ দ্য, যেমন সেন্ট পল টাওয়ার্স আছে লন্ডনের। ডুমস ওয়ান টাইপ অফ বিল্ডিংস, গম্বুজ যেটাকে বলা হয়। আর থিয়েটার জানো, রয়্যাল থিয়েটার্স মানে লন্ডনে বিখ্যাত রয়্যাল থিয়েটার্স আর কি। টেম্পলস তো জানো, ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অর্থাৎ দূর মাঠ পর্যন্ত বিস্তৃত, আর মাথাটা চূড়াটা আকাশ পর্যন্ত। কেন স্মোক নেই বলে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, অর্থাৎ ধোঁয়াহীন বাতাসে সব কিছু উজ্জ্বল এবং চকচক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টে,
এই যে লাইনটা, এটা কিন্তু কি করছে না, আনএক্সপেক্টেডনেস অফ দ্য পোয়েট, আনএক্সপেক্টেডনেস অফ দ্য সিচুয়েশান। কবি এইরকম সূর্যের আভা কখনোই দেখেননি, সেই জন্য দ্য পোয়েট হেয়ার এক্সপ্রেসড হিজ আনএক্সপেক্টেড সিচুয়েশান অফ দ্য সিটি অফ দ্য লন্ডন ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডিওর, তার প্রথম আভায়, প্রথম ছটায়, ভ্যালি, রকস অর হিলস, পাহাড়, পর্বত, উপত্যকা। পাহাড়, পর্বত, উপত্যকা কি হয়েছে, ইজ আর ফ্লাডেড উইথ দ্য বিউটিফুল সানরেজ, মানে সূর্যের আলোয় এগুলো উদ্ভাসিত। নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। কবি এখানে বলেছেন যে এইরকম সৌন্দর্য আমি কখনো দেখিনি। কেন না, দ্য পোয়েট অলওয়েজ এক্সপিরিয়েন্সেস সাচ experience of the city of the London as a characteristic of the industrial, অর্থাৎ আমরা জানি যে লন্ডন শহরটা কিন্তু শিল্পের শহর, তো তার বৈশিষ্ট্য কী হতে পারে, ওই হই হুল্লার ঘিঞ্জি নাকি, কিন্তু এই পরিবেশটা বা এইটা কখনোই তিনি দেখেননি বা কখনোই তিনি অনুভব করেননি। এ কাম সো ডিপ, এতটা গভীর নিস্তব্ধতা। The river glideth at its own sweet will. Here river refers to the river of Thames, অর্থাৎ টেমস নদীর কথা বলা হয়েছে, সে কিন্তু নিজের আপন বেগে বয়ে চলেছে। The river flows leisurely because there is no hindrance as the ships not started. জাহাজ তখনও চলাচল করেনি, তো যার জন্য কী হচ্ছে, কোনো বাধা পায়নি, নদী তার আপন বেগে বয়ে চলেছে। ডিয়ার গড, দিস ওয়ার্ড এক্সপ্রেস দ্য পোয়েট সেন্স অফ ওয়ান্ডার, কবির আবেগকে বোঝানো হয়েছে। দ্য ভেরি হাউসেস স্লিম স্লিপ, অর্থাৎ প্রতিটি ঘর এখনও ঘুমিয়ে আছে। দ্য ইনহেবিটেন্টস অফ দ্য হাউসেস হ্যাভ নট ওয়াকেন, এখনও জাগেনি তারা। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। মাইটি হার্ট রেফার্স টু দ্য স্পিরিট অফ দ্য সিটি অফ লন্ডন, লন্ডনের যে আত্মা, অর্থাৎ কি ওই কলকারখানা, যানবাহন সব এগুলো কি হয়েছে, তখনও নীরবে নিস্তব্ধে শুয়ে আছে। বুঝে গেছে? হ্যাঁ, এটা একটু ভালো করে পড়তে